শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি, সবাইকে স্বাগত জানাচ্ছি। সংস্কার রাজনৈতিক দলগুলোকেই করতে হবে, কমিশন ও সরকার শুধুমাত্র সহযোগিতা দেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে এই কথা তিনি বলেছেন শুধু দেশের জনগণই নয়, সারা পৃথিবীর মানুষ সরকারকে সমর্থন দিচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে, 6 মাসের অভিজ্ঞতা সরকারকে সাহস জুগিয়েছে। যারা পরিবর্তনের বিরোধিতা করেছে তাদের মোকাবেলা করা গেছে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটি পক্ষ। বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চলছিল তা জাতিসংঘের প্রতিবেদনে বন্ধ হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। সামান্য রদবদল সেক্রেটারি বলবেন এখানে একটু রদবদল করলে কিন্তু সুন্দর হয়ে যাবে আপনাদের ইচ্ছা। আমরা শুধু সাচিবিক কাজগুলো আপনাদের করে দিলাম, আপনাদের সহায়তা দেব। পৃথিবী জুড়ে আমাদের প্রতি একটা বড় রকমের সমর্থন গড়ে উঠেছে, যে কারণে অপর পক্ষ সুবিধা করতে পারছে, পদে পদে ব্যাহত হচ্ছে। যেখানে যাই বহু গল্প রচনা করতেছে, গল্প টিকাইতে পারতেছে, শেষ মেশ ট্রাম্পের হাতেই আবার সে গল্প চালাতে পারবে না। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর প্রথম বৈঠক শেষে কথা বলেছেন বিভিন্ন দলের নেতারা। জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচন চান না বেশিরভাগ দল, তবে ইসলামী আন্দোলন আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে। এছাড়া বৈঠকে সরকারিভাবে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও নিষিদ্ধের দাবি জানায় কোনো রাজনৈতিক দল। আগামীতে সিরিজ মিটিং হবে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে, এবং সেখান থেকে ইনশাআল্লাহ ভালো পজিটিভ কিছু বেরিয়ে আসবে। বর্তমান সরকারের 6 মাস, আপনারা কি সন্তুষ্ট? আমরা সন্তুষ্ট, আমরা সরকারের পাশে আছি। যেটা ভুল হচ্ছে না হচ্ছে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে তো আমরা সরকারের সাথে কথা চলছে। একটা হলো আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ ঘোষণা দেখতে চাই। একটা টেররিস্ট অর্গানাইজেশন হবার জন্য যা যা ক্যারেক্টারিস্টিক দরকার প্রত্যেকটা আওয়ামী লীগ করেছে, গত 16 বছর ধরে করেছে। মূল কাজ নির্বাচন বাদ দিয়ে সরকার যদি অন্যান্য কাজে গুরুত্ব দেয় তাহলে তা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর আগারগাঁয়ে রোড টু ইলেকশন শীর্ষক গোলটেবিল আলোচনায় এমন মন্তব্য করে তিনি বলেছেন, গণতন্ত্র রক্ষায় যে কোনো সরকারের দায়িত্ব অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা। এ সময় নির্বাচন আয়োজনে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে সংবিধান প্রদত্ত আইন কাজে লাগিয়ে শক্তিশালী করার উপরে জোর দেন রিজভী। বলেন, গণতন্ত্রের বিকাশে সুষ্ঠু নির্বাচন জরুরি। গণতন্ত্রের রক্ষায় অবাধ এবং সুষ্ঠুভাবে স্থানীয় নির্বাচন করা সরকারি দলের দায়িত্ব। যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় সেই ধরনের একটা গ্যারান্টি যেমন আইনের মধ্যে থাকবে, যে সেই সময় দেখা যেতে পারে যে ওই নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে অ্যাবসলিউট ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া যেতে পারে। রাজনৈতিক সরকার গঠিত হওয়ার পরে নির্বাচন কমিশন কেন জানি স্বয়ংক্রিয়ভাবেই কিছুটা অধীন হয়ে পড়েন, পরাধীন হয়ে পড়েন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন যারা চাচ্ছে তারাই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল জানিয়ে 5ই আগস্টের পর এই চক্রই ব্যাংক, হাসপাতাল দখল করেছে বলে মন্তব্য করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবে দেশের বর্তমান সংকট ও গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেছেন, দায়িত্ব নেওয়ার 1 মাসের মধ্যে শেখ হাসিনা সরকারের পতনের মাস্টার মাইন্ড খুঁজে পেলেও 6 মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। চারপাশে ষড়যন্ত্র চলছে জানিয়ে বললেন, যারা রাজনীতিবিদদের ছোট করতে চায় তারা মূলত দেশকে বিপদে ফেলতে চায়। তাই এদেরকে রুখতে সকল গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। উন্নয়নের ছোঁয়া আমাদের এখন পর্যন্ত লাগে। 20 তলা হাসপাতাল দখল করে ফেলেছে, এদের কথা কোনো জায়গায় পত্রিকা লেখারও সাহস পারে না, আলোচনায় হয় না। এটা তো জানেন, এরা তৎপর। ক্ষমতার চেয়ারে যারা একবার বসে সহজে এটা ছাড়তে চায় না, তারা বুঝতেও চায় না এটা তাদের কাজ না। যেমন রাজনীতিবিদরা এনজয় করতে যায় না। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হবে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা।
বেলা 12টায় কাল আখিরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কান্থলফির ছেলে ইউসুফ বিন সাদ। আর দ্বিতীয় দিনে ইবাদত বন্দেগীতেই সময় কাটাচ্ছেন মুসল্লিরা। খিত্তায় খিত্তায় চলছে ইমান আকিদার তালিম। এখন পর্যন্ত ইজতেমা ময়দান থেকে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বয়ান দিয়ে শুরু দিনের আনুষ্ঠানিকতা। তাবলিগ জামায়াতের মাওলানা সাদ অনুসারীদের ইজতেমায় সকালে বয়ান পেশ করেন দিল্লি নিজামুদ্দিনের মাওলানা ইলিয়াস বিন সাদ। বেলা গড়ানোর সাথে খিত্তায় খিত্তায় ইমান আকিদার তালিম আর ইবাদতে মশগুল হন মুসল্লিরা। আমাদের এই বয়সে মাদ্রাসা এবং পড়ার সুযোগ নাই। এটা হচ্ছে একটা চলতি ফিরতি মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে যেভাবে আমরা দিনী শিক্ষা নিতে পারি, যারা আমির মানে তাদের ইজতেমা আমরা আসলে শিখতে আসছি এখানে, ইমান আর আমল শিখতে আসছি এখানে। আমার নিজের ইমান কীভাবে বাড়ানো যায় এবং আমরা আমল কীভাবে শিখতে পারি, আমলগুলো কীভাবে করতে পারি, মূলত এটা শিখতে আসছি। আমরা এখানে যারা আছি দিন বুঝবো, দিনের উপর চলবো এবং এই দিনের দাওয়াত না আমার মহল্লায় ছড়ায় পড়বো। মাওলানা সাদপন্থীদের ইজতেমায় যোগ দিয়েছেন 49 দেশের প্রায় 1,500 অতিথি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আমাদের এবং সমস্ত মুসল্লিদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা, কারণ ইজতেমার ময়দানে মানুষ নিজেদের ঘর বাড়ি রেখে আরামায়েশে জায়গা রেখে এই ময়দানে খালি মাঠের উপর শুয়ে থাকে, শীতের ভিতরে মশা আছে। এটা কারণটা কি? যে আল্লাহ যাতে আমার উপরে সন্তুষ্ট হয়ে যায়। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুপুরে ব্রিফ করেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার। জানান বিশ্ব ইজতেমায় হামলার হুমকি দেয়া একজনকে আটক করা হয়েছে। সামাজিক মাধ্যমে একটি ভাইরাল হয়েছে, এখানে আক্রমণ হতে পারে, জঙ্গি আক্রমণ হতে পারে। আমরা যার মোবাইল থেকে এই নিউজটি ভাইরাল হয়েছে তাকে আমরা ডেকে নিয়ে আসছি, তাকে জিজ্ঞাসাবাদ করছি। আমাদের জিজ্ঞাসাবাদে যদি মনে হয় সন্তুষ্টজনক জবাব দিতে পারবে, জবাব দিলে আমরা সেভাবে ব্যবস্থা নিব। আর জবাব যদি আমরা সঠিক না পাই, আমরা সেই আইনগত ব্যবস্থা নিব। এদিন আরও বয়ান পেশ করেন ভারতের 2 জন মাওলানা মুফতি ইয়াকুব ও হাফিজ মঞ্জুর। বাদ আসর অনুষ্ঠিত হয় যৌতুকবিহীন বিয়ে। সম্প্রীতির এক দারুণ রকমের উদাহরণ টঙ্গীর তুরাগ তীরের এই বিশ্ব ইজতেমা। যারা এখানে অংশ নিচ্ছেন প্রত্যেকের উদ্দেশ্য একটি, সেটি হচ্ছে শেখা আর শেখানো। তবে ইজতেমা শেষ হবার পর দায়িত্বের জায়গাটি আরও বড়। যা কিছু এখান থেকে শেখা হচ্ছে, পরবর্তী সময়ে অন্যদেরকেও সেই জিনিস শেখাতে ব্যস্ত হবেন তাবলিগ জামাতের মুসল্লিরা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, টঙ্গী, গাজীপুর। কোনো হজ এজেন্সি যদি প্রতারণা করে তাদের বিরুদ্ধে শুনানি করা হবে। দোষী হলে লাইসেন্স ও জামানত বাতিল করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। দুপুরে এক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান কোনো এজেন্সি যদি হজ যাত্রীদের জন্য আগাম টিকিট বুকিং করতে চায় তাহলে ব্যক্তির নাম ও পাসপোর্ট নাম্বার দিয়ে বুকিং করতে হবে, আর সেটাও 3 দিনের বেশি রাখা যাবে না। বিমানের ভাড়া সম্পর্কে উপদেষ্টা বলেছেন 1,47,000 টাকার চেয়ে বেশি বিমান ভাড়া নেওয়ার সুযোগ নেই। 1,000-এর নিচে কোনো এজেন্সি হাজি পাঠাতে পারবে না। আগামী বছর থেকে এই সংখ্যা 2,000 করা হবে। সব এজেন্সি মিলে একটা লিড এজেন্সি তৈরির কথাও বলেছেন ধর্ম উপদেষ্টা। কোনো এজেন্সি যদি হাজিদের টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ নাই, কারণ গতকাল রাত 12টার মধ্যে হাজিদের সমস্ত লেনাদেনা পরিষ্কার হয়ে গেছে। তারপরেও যদি কাঙ্ক্ষিত সেবা কোনো এজেন্সি দিতে ব্যর্থ হয় তাহলে আমরা তাদের শুনানি করব। স্পেসিফিক অভিযোগ যদি কেউ আমাদের মন্ত্রণালয়ে করে আমরা তদন্ত করব, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেব। এরপরে তারা যদি দোষী সাব্যস্ত হয় বিধি অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ 11 জনের মধ্যে শিশুসহ 3 জনের অবস্থায় আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। সবাইকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন স্বজনরা। পর্যবেক্ষণ কক্ষে জীবন মৃত্যুর শঙ্কা নিয়ে চিকিৎসা নিচ্ছেন দগ্ধরা। কারো হাত, কারো পা, কারো বা পুরো শরীরই দগ্ধ। আগুনে পোড়ার যন্ত্রণা নিয়ে প্রতিটি ক্ষণ কাটছে পোড়া রোগীদের। ভেতরে যখন চিকিৎসা চলছে দগ্ধদের, তখন কক্ষের বাইরে স্বজনদের প্রতীক্ষা একটি ভালো খবরের। কেউ বা বিলাপ করছেন, কেউ বা আল্লাহর কাছে প্রার্থনা করছেন প্রিয়জনের সুস্থতার। অপেক্ষার সঙ্গে চিকিৎসা নিয়েও ক্ষোভ আছে স্বজনদের। বুঝতে পারে নাই,
পরে আগুন ধরাইছে, তখন মনে করেন ওই গ্যাসটা ওই বাড়ছে না, বাড়ার ক্ষেত্রে ওই গ্যাস ধরাইছে, তখন আগুন ধরে আছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সাহায্য করে, আমাদের যাতে বাঁচায় দেয় আল্লাহ। যদি আল্লাহ তো সবই করতে পারে, আল্লাহ ছাড়া আমাদের উপায় নাই। সরকারের কাছে আবেদন করতেছি তাদেরকে ইমার্জেন্সি আইসিইউতে নেওয়া হোক, বা যতটুকু দেওয়া দরকার চেষ্টার দিন কোনো কমি না করে, আমরা তাদেরকে আকল আবেদন। দগ্ধ 11 জনের মধ্যে 2 জনের 90% উপর পড়েছে। এক শিশুকে 27% পড়া নিয়ে স্থানান্তর করা হয়েছে আইসিইউতে। 2 জনের পড়েছে 20% উপরে, বাকিরা মোটামুটি কম সংখ্যাজনক বলে জানান চিকিৎসকরা। 2 জন রোগী আছে, তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় আছেন। একজন হচ্ছে 99% পুড়েছে এবং আরেকজন হচ্ছে 95%। তো ওনাদেরকে আমরা এসডিইউতে শিফট করছি, আর বাকি আরও 2 জন রোগীকে আমরা এসডিইউতে শিফট করছি। আর 2 জন রোগীকে আমরা ছুটি দেওয়ার মতো, কিন্তু আপাতত আমরা ওনাদেরকে এখানে অবজারভেশনে রেখে চিকিৎসা চলমান রাখবো। হয়তো ওনাদের ব্যাপারে আমরা আগামীকালকে সিদ্ধান্ত নিব। শুক্রবার রাতে আশুলিয়ার একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয় 2 ভাইয়ের পরিবারের 11 জন সদস্য। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কার মধ্যে আরও 3 জিম্মিকে মুক্তি দিল হামাস। শনিবার খান ইউনিসে চুক্তির শর্ত অনুযায়ী স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয় বন্দীদের। এ দফায় মুক্তি পেয়েছেন 46 বছর বয়সী ইয়ের হার্ন, মার্কিন ইসরায়েলি নাগরিক 34 বছর বয়সী সাগুই টেকেল চ্যান, 29 বছরের রুশ ইসরায়েলি নাগরিক সাশা ট্রুফানভ। আর বিনিময়ে মুক্তি দেওয়া হচ্ছে 369 ফিলিস্তিনি বন্দীকে। এর আগে ইসরায়েলের বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ এনে বন্দী বিনিময় স্থগিতের ঘোষণা দেয় হামাস। নানা নাটকীয়তা শেষে চুক্তি অনুযায়ী জিম্মিদের মুক্তি দিতে রাজি হয় তারা। গাজায় ফিলিস্তিনিদের জন্য পাঠানো ত্রাণের ট্রাক থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে মিশরের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এছাড়া ইব্রাহিম আল ওরগানি নামের ওই ব্যবসায়ীর বিরুদ্ধে রাফা ক্রসিং দিয়ে কোনো ট্রাক প্রবেশ করবে সেটি নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে। ইব্রাহিম আল ওরগানি মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। 2টি প্রতিষ্ঠানের মাধ্যমে রাফা ক্রসিং নিয়ন্ত্রণ করতেন তিনি। আর এর আগে গত বছর যেসব ফিলিস্তিনি যুদ্ধের কারণে গাজা ছেড়েছে তাদের কাছ থেকেও বিপুল অর্থ আদায়ের অভিযোগ আছে তার বিরুদ্ধে। মার্কিন বৈদেশিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় ভাটা পড়েছে যুক্তরাষ্ট্রের ডিজাস্টার অ্যাসিস্ট্যান্স রেসপন্স টিমের কার্যক্রমে। দুর্যোগ মোকাবিলায় আর মোতায়েন করা যাচ্ছে না প্রোগ্রামটির কর্মীদের। সংশ্লিষ্ট সূত্রের সাথে জড়িত একাধিক ব্যক্তির বরাত দিয়ে তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। দাবি এরই মধ্যে বিভিন্ন দেশে কর্মরত প্রোগ্রামটির বেশ কয়েকজন কর্মীকে ওয়াশিংটনে ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে। অনেকের কাছ থেকেই প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হয়েছে। বলা হচ্ছে এমন কর্মীর সংখ্যা আনুমানিক 10 থেকে 50। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি আফগানিস্তান, গাজা, সুদান, ইউক্রেনে বন্ধ হওয়ার উপক্রম দেখা গেছে প্রোগ্রামটি। যুক্তরাষ্ট্রের ডিজাস্টার অ্যাসিস্ট্যান্স রেসপন্স টিম, যা ডার্ট নামে পরিচিত, এর উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা 24 থেকে 48 ঘন্টার মধ্যে যে কোনো দেশে যে কোনো দুর্যোগ মোকাবেলায় কাজ শুরু করতে সক্ষম। বিদেশি সহায়তা স্থগিতে আবারও বাধার মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সহায়তা তহবিলের স্থগিতাদেশ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন ফেডারেল আদালত। বৃহস্পতিবার ফেডারেল আদালতের বিচারক এক রায়ে এই নির্দেশ দেন। বিচারক বলেন, হঠাৎ অর্থায়ন বন্ধের কারণে সহায়তা সংস্থাগুলো আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে। তারই প্রেক্ষিতে আগামী 5 দিনের মধ্যে মার্কিন প্রেসিডেন্টকে সাময়িকভাবে ইউএসএআইডি তহবিল স্থগিতাদেশে তুলে নেয়ার নির্দেশও দেওয়া হয়। আর শপথ নিয়ে শতাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প, যার অন্যতম আর্থিক সহায়তা স্থগিতাদেশ। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বিভিন্ন দেশে মার্কিন সহায়তা কার্যক্রম। যমুনা টিভির সাংবাদিক পরিচয় দেয়া আরও 2 প্রতারককে গ্রেফতার করেছে এবং তাদেরকে ভাটারা থানায় আনা হয়েছে। আমাদের সহকর্মী আল আমিন হক অহন আছেন, তিনি আমাদেরকে বিস্তারিত জানাবেন। অহন, এই আসামি যারা অর্থাৎ ভুয়া পরিচয় দিয়ে তো অনেককেই এতদিন যাবত হয়রানি করে আসছিলেন, তাদের কোন জায়গা থেকে আটক করা হয়েছে একটু বিস্তারিত করে জানাবেন। সাভার থেকে তাদেরকে আটক করা হয়েছে এবং এই গ্রেফতারের পরে তাদেরকে ভাটারা থানায় আনা হয়েছে। সেই আসামি দয়কে আমি যদি দেখাতে চাই, 5 জনকে এখন পর্যন্ত গ্রেফতার করা হলো। যমুনা টেলিভিশনের নাম ভাঙিয়ে যমুনা টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে এই প্রতারক চক্রটি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। বিশেষ করে সরকারি কর্মকর্তা তো বটেই, সাধারণ মানুষ অনেকেও আমাদের যমুনা টেলিভিশনের অভিযোগ জানাচ্ছিলেন যে এই প্রতারক চক্রটি বারবার নানানভাবে হয়রানি করছিলেন তাদেরকে। এখন
এখন যাদেরকে দেখা যাচ্ছে মূল হোতা তারাই, এবং হাসান মুন্না এবং রিয়াজ নামে এখন দুজনকে দেখা যাচ্ছে। এই মূল হোতা দুইজন নানানভাবে নানান মানুষকে হয়রানি করে আসছিলেন এবং গোয়েন্দার জালের ফাঁদে তারা শেষ পর্যন্ত তাদেরকে ধরতে সমর্থ হয়েছে র্যাবের একটি গোয়েন্দা টিম, এবং এখন পর্যন্ত তাদেরকে আগামীকাল নিশ্চয়ই তাদেরকে কোর্টে দেওয়া হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই আসামি যারা এখন পর্যন্ত 5 জনকে ভাটারা থানায় এখন পর্যন্ত নেওয়া হলো, এর আগেও 3 জনকে গতকাল রাতেও একজনকে গ্রেপ্তার করার আমরা খবর জানি। এবং আপনি জেনে থাকবেন এরা শুধু যমুনা টেলিভিশনেই নয়, আমরা জেনেছি যে এর আগেও তারা বিভিন্ন টেলিভিশনের নাম ভাঙিয়ে নানানজনের কাছে চাঁদা চাইতেন, এবং এই চাঁদা তারা বিভিন্ন সময় বিকাশের মধ্য দিয়ে সেই চাঁদার টাকা তারা নিতেন। এবং যে কারণেই আমাদের যমুনা টেলিভিশন কর্তৃপক্ষের কাছেও নানান সময় অভিযোগ জানানো হচ্ছিল যে এই প্রতারক চক্রটিকে ধরা যায় কিনা। শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর আপ্রাণ চেষ্টায় এই প্রতারক চক্রের 5 জন সদস্যকে এখন গ্রেফতার করা গেল। এবং আপনি জেনে থাকবেন এই প্রতারক চক্রের আমরা 2 জনকে অন্তত জানি, তারা আত্মীয়তার সূত্রে এক সূত্রে গাথা, এবং অর্থাৎ এই প্রতারক চক্রটি এত বেশি শক্তিশালী ছিল যে তাদেরকে ধরাটা খুবই কঠিন ছিল। শেষ পর্যন্ত যমুনা টেলিভিশনের নাম ভাঙিয়ে এমন ঘটনা কেউ যেন আর না ঘটাতে পারে সেই শাস্তি প্রত্যাশা করছেন যারা প্রতারণার শিকার হয়েছিলেন। নিশ্চয়ই তাই। অনেক ধন্যবাদ, আপনি বিস্তারিত করে জানাচ্ছিলেন। অহন। অনুষ্ঠিত হয়েছে ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে কলা ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 আসনের বিপরীতে 78 জন আর জগন্নাথে 55 জন প্রতিদ্বন্দ্বিতা করেছে। শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগে সুষ্ঠুভাবেই ভর্তি পরীক্ষার কার্যক্রম চলেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদে এবছর পরীক্ষার্থীর সংখ্যা 1,46,694 জন। সকাল 11টায় শুরু হওয়া এই পরীক্ষা চলে 12:30 পর্যন্ত। ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন পদক্ষেপ নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ভর্তি যুদ্ধে প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী 78 জন। তাই পরীক্ষার ফলাফলের বিষয়ে ভর্তি ইচ্ছুকদের তিরস্কার না করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এই ধরনের পরীক্ষাতে একটা বড় অংশই অকৃতকার্য হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এই ধরনের প্রস্তুতি নিলে তার কনফিডেন্স বাড়ে, তার অপরাপর পরীক্ষাগুলো ফেস করতে সাহস বাড়ে। আমরা যেন কোনোভাবেই তাদেরকে তিরস্কার না করি, কোনোভাবেই যেন তাদের প্রতি কঠিন না হই। তীব্র প্রতিযোগিতা থাকলেও প্রশ্নপত্র নিয়ে সন্তুষ্ট ছিলেন পরীক্ষার্থীরা। রিটার্নটা আল্লাহর রহমতে ভালো হয়েছে, আর যদি এমসিকিউ পার্টটা বলেন কেমিস্ট্রি কিছুটা হার্ড ছিল, বাকি সব আল্লাহর রহমতে ভালো হয়েছে। কোশ্চেন মোটামুটি হার্ড ছিল, এক্সাম মোটামুটি ভালো হয়েছে। এই বছর ফিজিক্স অনেক কঠিন করছে কোশ্চেনটা। প্রায় একই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় কলা অনুষদের ভর্তি পরীক্ষা। এবছর কলা অনুষদের পরীক্ষায় অংশ নিয়েছে 44,000 শিক্ষার্থী। প্রতি সিটের বিপরীতে লড়তে হচ্ছে 55 জন শিক্ষার্থীকে। ভর্তিচ্ছুক বেশি হওয়ায় চলতি বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 3টি শিফটে পরীক্ষা নেওয়া হয়। নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ায় আগ্রহী শিক্ষার্থীর সংখ্যা বেশি বলে ধারণা করছে কর্তৃপক্ষ। গতকাল আমাদের 2টো শিফটে পরীক্ষা হয়েছে, 2টো শিফট মিলিয়ে আমাদের উপস্থিতি হচ্ছে 87% বেশি, এবং আজকেও আমরা মনে করছি যে সেরকমই হবে, একটু কম বেশি হতে পারে। তাই জন্য আমরা খুবই আশাবাদী যে এই প্রক্রিয়ায় আমরা সবাই মেধাবী, তার মধ্যেও যারা আরও বেশি মেধাবী, এই মেধাবী ছাত্রছাত্রীদেরকে আমরা এখানে ভর্তি করতে পারবো। পরীক্ষা শেষে প্রশ্নপত্রের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। প্রশ্ন ছিল মোটামুটি ভালো, পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। যারা পড়ে তাদের জন্য অবশ্যই ভালো কমন পড়ছে, প্রশ্ন তুলনামূলক ভালোই হয়েছে। পরীক্ষা অনেক বেশি ভালো হয়েছে। আমি 24টা এমসিকিউর ভিতরে 21টা কনফার্ম দাগিয়েছি, আর রিটেনও মোটামুটি ইজি ছিল। 15 দিনের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ড নিছক কোনো বিদ্রোহ ছিল না, আন্তর্জাতিক ষড়যন্ত্রে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড, কথা বলেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বাংলাদেশে আধিপত্য বিস্তার, আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখা ও লুটপাটের রাজত্ব কায়েম করতে প্রতিবেশী রাষ্ট্র এই ষড়যন্ত্র করেছিল। নির্লজ্জভাবে একজন খুনিকে আশ্রয় দিয়েছে দেশটি, তবে শেখ হাসিনা সহ মাস্টার মাইন্ডদের বিচারের আওতায় আনা হবে।
2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9টা পিলখানে তৎকালীন বিডিআর দরবার হলে শুরু হয় দরবার। বিডিআর মহাপরিচালকের বক্তব্যের এক পর্যায়ে বিডিআরের কিছু বিদ্রোহী সদস্য অতর্কিত হামলা চালায় দরবার হলে। সেদিনের ওই হামলায় 57 জন সেনা কর্মকর্তা সহ নিহত হন 74 জন। পিলখানার ভেতরে নৃশংস এই হত্যাযজ্ঞ বুঝতেই সময় লেগে যায় আরও 2 দিন। 27 ফেব্রুয়ারি পিলখানার ভেতরে একাধিক গণকবরের সন্ধান মেলে। হত্যাকাণ্ড ঘটেছে কেবল ক্ষমতায় টিকে থাকার জন্য। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর আলোচিত এই হত্যাকাণ্ডের সঠিক তদন্তের জন্য কমিশন গঠন হয়। এই প্রেক্ষাপটে বিডিআর হত্যাকাণ্ডের দায় শীর্ষক ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সহ আওয়ামী লীগ নেতাদের ভূমিকা উদ্ঘাটনের আহ্বান জানান সংগঠনটির চেয়ারম্যান। শেখ হাসিনাকে যদি তাকে ভারত থেকে ফিরিয়ে আনা সম্ভব না হয়, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা জানিয়ে তিনি যেখানে অবস্থান করছেন ভারতে, সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করে এই বিডিআর হত্যাকাণ্ডের নানা রকম ক্লু এবং কী কারণের জন্য এই হত্যাকাণ্ড হয়েছে সে সম্পর্কে জানবার জন্য আমি আজকে উদ্যোগ গ্রহণের দাবি উত্থাপন করছি। বিডিআর হত্যা কোনো বিদ্রোহ ছিল না, ছিল হত্যাকাণ্ড। বাংলাদেশে আধিপত্য বিস্তার ও লুটপাটের রাজত্ব কায়েম করতে প্রতিবেশী রাষ্ট্র এই ষড়যন্ত্র করেছিল বলেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের উপরে আধিপত্যবাদী শক্তির যে পথ সুগম হয়, কুসুমাস্তীর্ণ হয়, সেইটা করার জন্যই বন্ধু রাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার নাম করে বাংলাদেশের লুটপাটের রাজত্ব কায়েম করেছিলেন। একটি রাষ্ট্র কতটা নির্লজ্জ হতে পারলে একজন খুনিকে আশ্রয় দিয়ে একটি রাষ্ট্র বাংলাদেশের মানুষের মুখোমুখি দাঁড়িয়েছে। এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল বলা যাবে না, তবে বিচারিক কার্যক্রমে মাস্টারমাইন্ডদের বাদ দেওয়া হয়েছিল, তাদেরও বিচারের আওতায় আনা হবে জানান তিনি। তদন্ত কমিশনের যে ক্ষমতা, সেই ক্ষমতা আইনি ক্ষমতা, যে কোনো ব্যক্তিকে যে কোনোভাবে ওনারা শামন করতে পারেন। যে নাসিরউদ্দিন পিন্টু এই ঘটনার মধ্যে সম্পৃক্ত হয়ে, এটাকে বলা হয় সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, সম্পৃক্ত হয়ে তার কোনো ব্যক্তিগত বা তার দলের কোনো লাভ ছিল না, একটি রাজনৈতিক গভীর ষড়যন্ত্রের অংশ ছিল। পিলখানার ঘটনায় যুবলীগ ছাত্রলীগের কোনো ভূমিকা ছিল কিনা তা খতিয়ে দেখে সত্য উদ্ঘাটন করবে তদন্ত কমিশন, প্রত্যাশা করেন অ্যাটর্নি জেনারেল। আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি ইন্টারন্যাশনাল কনস্পিরেসি ছিল। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর ইসলামবাগে একটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস সদর দফতর থেকে জানানো হয় যে বিকেল 3:17 ইসলামবাগে আগুন লাগার খবর পায় তারা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছান 3:25 প্রথমে লালবাগ ফায়ার স্টেশনের 2টি ইউনিট কাজ শুরু করে, এরপরে হাজারীবাগ, পলাশী, সিদ্দিক বাজার থেকে আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সংস্থাটির সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানিয়েছেন, পুরান ঢাকার আগুনের ভয়াবহতার কথা চিন্তা করে একসাথে একাধিক ইউনিট কাজ করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত নেই, কারণ খুঁজতে তদন্ত কমিটি করা হয়েছে। অনেক মাল টালিগুলো অনেক পুরা গেছে, ক্ষয়ক্ষতি এখনো বলা যাবে না কি পরিমাণ, এখন বড় দেখা যাচ্ছে পুরোটাই পুরে শেষ হয়ে গেছে। ইসলামবাগে অধিকাংশ জায়গায় দেখবেন প্লাস্টিক কলকারখানা, তো সেই কলকারখানার মাল মজুদ ছিল, সেই মজুদকৃত মাল থেকে আগুনটা আরো বৃদ্ধি পায়। যেহেতু প্লাস্টিক জাতীয় দ্রব্য ছিল, কারখানা ছিল, পলিথিন ছিল, আর উপরে আবাসিক বাসা ছিল, আমরা খুব দ্রুত সময়ের ভিতরে পৌঁছতে পারি এবং দ্রুত সময়ের ভিতরে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। অমর একুশে বইমেলার 15তম দিন আজ। মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত যোগ দিচ্ছেন। আজকে তো ছুটির দিন, শান্ত, বইমেলায় পাঠক লেখকের ভিড় কেমন দেখছেন? গতকাল যেহেতু বসন্ত শুরু হয়েছে, সেই বসন্তের রং নিশ্চয়ই আজও দেখা যাচ্ছে। বৃষ্টি, ছুটির দিন মানেই হচ্ছে বইমেলায় অসংখ্য মানুষ আসবেন এবং সেই চিত্রটাই কিন্তু আমরা এখন এখানে দেখছি। বলতে হবে যে বিকাল থেকে মানুষের ঢল নেমেছে এবং এখন যদি চিত্র বলতে চাই সেটি হচ্ছে যে আসলে বইমেলার যতগুলো অলিগলি আছে, যতগুলো বড় সড়কের মতো জায়গা করা হয়েছে, প্যাভিলিয়নের সামনে যে অংশগুলো, সব জায়গায় মানুষ আর মানুষ এবং বলতে হবে যে প্রত্যেকটি স্টলেই মানুষজন যাচ্ছেন, ঘুরছেন, ফিরছেন এবং বই দেখার চেষ্টা করছেন। তবে এখানে পাঠকদের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণে ক্রেতা কতজন সেটা নিয়ে আসলে একটা প্রশ্ন রয়েছে প্রত্যেক মহলেই এবং প্রকাশক যারা রয়েছেন তারা কিন্তু এখানে অভিযোগের সুরেই বলছেন যে যেই পরিমাণ মানুষ এখানে আসছেন
সেই পরিমাণ সেই অনুপাতে বই বিক্রি হচ্ছে না এবং অনেকে আসছেন, ছবি তুলছেন, সেলফি তুলছেন, কিন্তু বই বিক্রির যে একটা হার, সেই হারটা আসলে কোনোভাবেই খুব বাড়াতে পারছেন না তারা। এবং আমরা এখানে বেশ কয়েকজন পাঠক সহ অংশগ্রহণকারী যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে ছুটির দিনগুলোতে তারা বইমেলায় আসতে চান এবং বইমেলায় এসে তাদের বই, আত্মীয় স্বজন, শুধু বই কেনা না, আত্মীয় স্বজনের সাথে একটা সময় কাটানোরও একটা ফুরসত, যেহেতু ঢাকা শহরে আসলে ঘোরার মতো জায়গা খুবই কম রয়েছে, কাজেই বইমেলা তাদের জন্য একটা উপলক্ষ হিসাবে এসেছে এবং এর ফাঁকে যতটুকু বই কেনার সুযোগ থাকে তারা বই কিনছেন। বৃষ্টি, অনেক ধন্যবাদ শান্ত। শুনছিলাম আমরা। আজ থেকে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। ভারতের বিপক্ষের ম্যাচের আগে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে চায় নাজমুল শান্তর দল। আইসিসি ক্রিকেট একাডেমিতে বাংলাদেশ সময় বিকেল 3:30টায় দলের অনুশীলন সেশন শুরু হবে। দুবাইয়ে তাপমাত্রা এই মুহূর্তে অনেকটা ঢাকার মতোই। আবহাওয়ার সাথে মানিয়ে নেবার বাড়তি চ্যালেঞ্জ তাই বাংলাদেশ দলের থাকছে না। আর গত বছরের শেষ ভাগে বাংলাদেশ শারজাতে আফগানিস্তানের সাথে সিরিজ খেললেও অনুশীলন করেছিল দুবাইতে, আর তাই তো এখানকার কন্ডিশনের সাথে দ্রুতই অভ্যস্ত হবার কথা টাইগারদের। চ্যাম্পিয়ন্স ট্রফির মাঠের লড়াই শুরু হবার আগে পাকিস্তান এ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। আর 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু হবে। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি 12টি দেশ অঞ্চল থেকে টেলিভিশনে সরাসরি উপভোগ করতে পারবেন দর্শকরা। আর সেই সাথে প্রথমবারের মতো আইসিসির কোনো ইভেন্ট সম্প্রচারিত হতে যাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে। 16টি ফিডে 9টি ভাষায় চ্যাম্পিয়ন্স ট্রফি উপভোগ করবেন ক্রিকেট ভক্তরা। ইংরেজির পাশাপাশি বাংলা, হিন্দি, মারাঠি, তামিল সহ আরও 5টি ভাষায় শোনা যাবে ধারাভাষ্য। স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং স্পোর্টস 18-এ এসব ভাষায় সম্প্রচারিত হবে খেলা। বাংলাদেশের দর্শকরা খেলা উপভোগ করবেন টি স্পোর্টস ও নাগরিক টিভিতে। এর পাশাপাশি এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা দেখা যাবে টফি অ্যাপেও। পতাকা বৈঠকে কুড়িগ্রাম ফুলবাড়ির সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে 5 জনকে পিটিয়ে আহত করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। দুপুরে ফুলবাড়ির গোরখমন্ডল সীমান্তে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনী পতাকা বৈঠকে বসে। বিজিবির পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম। আর বিএসএফ এর পক্ষ থেকে ভারতীয় 3 বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার অমিত কুমার অংশ নেন। অধিনায়ক শাকিল জানিয়েছেন যে বৈঠকে বাংলাদেশে ঢুকে 5 জনকে পিটিয়ে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বিজিবি। এই ঘটনায় দুঃখ প্রকাশের পাশাপাশি জড়িত জওয়ানদের শাস্তি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ। জীবন দৌড়াচ্ছে কখনো অসম প্রতিযোগিতায়, কখনো কঠিন বাস্তবতায়, তবু ভালো থাকা জরুরি। আর সেই ভালো থাকার এক উৎসবের আয়োজন করেছে ঢাকা ফ্লো। আগারগাঁয়ের এয়ারফোর্স বেস ক্যাম্পে এই উৎসবে মানসিক প্রশান্তিকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে বিভিন্ন ইভেন্ট। নগর জীবন অনেকটা যান্ত্রিক। ভালো থাকার নিরন্তর সংগ্রামে অস্থিরতা ঠাঁই করে নিচ্ছে মননে মগজে। কিন্তু জীবন একটু স্বস্তি তো চায়। যেমন একখণ্ড স্বস্তির খোঁজ মিলল রাজধানীতে ভালো থাকার উৎসবে। নানা চাপে আমাদের মাঝে অবসাদ, বিষণ্ণতা আর হতাশা ভর করছে, তাই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া জরুরি। সেই লক্ষ্যে ঢাকা ফ্লো বাংলাদেশ এয়ারফোর্স বেস ক্যাম্পে আয়োজন করেছে এই উৎসব। মানসিক স্বাস্থ্যকে কিভাবে উন্নত করা যায় এই ব্যস্ত এই যান্ত্রিক ঢাকা থেকে আর কি। আমাদের মেডিটেশন গার্ডেন আছে, যোগাশালা আছে এবং আমাদের বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটি আছে, যেগুলো দিয়ে মানুষ তাদের মানসিক এবং শারীরিক দুইটা স্বাস্থ্যকে উন্নত এবং ইমপ্রুভ করতে পারছে। ভালো থাকার উৎসব আয়োজনে আছে মেডিটেশন, সঙ্গীত আয়োজন, সাউন্ড হিলিং, পোটারি, বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটি, সাথে হরেক রকম পণ্যের মেলা তো আছেই। ধুলাবালি, কোলাহল, তা সবকিছু মিলিয়ে যে এখান থেকে কিছু সময় এখানে পার করলে খারাপ হয় না, এবং এরকম যদি প্রতিনিয়ত কোনো ইভেন্ট বা পাওয়া যায় তা আমাদের সবার জন্যই ভালো হয়। খোলামেলা জায়গায় এখানে যোগা হচ্ছে, দেন জায়গাটা অনেক সাউন্ড, সো অবশ্যই এটা স্ট্রেস রিলিফ করে। রিফিউজি প্রোডাক্ট আছে, রিফিউজি মেড প্রোডাক্ট, তাদেরকে নানাভাবে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে আমরা এই প্রোডাক্টগুলো প্রমোট করছি। বাচ্চাদের একদিনের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি যেন বাড়তি পাওনা।
আবহাওয়াটা একটু সুন্দর, এখানে এত ময়লা নাই, এটা খুবই ক্লিন অ্যান্ড এখানে এসে অনেক অ্যাক্টিভিটিস করতে পারছি, খুবই ফান হয়েছে বন্ধুদের সাথে। স্কুলের মতো একটা বোরিং দিনের থেকে আজকে একটু একটা ভালো দিন কেটেছে। প্রতিদিন স্কুলে যাও, ক্লাস করো, পড়াশোনা করো, হোমওয়ার্ক করো, শেষ, কোনো মজা নাই জীবনে। কিন্তু এখানে এসে জীবনের আসল মজাটা বুঝতে পারছি। মানসিক ও শারীরিক স্বাস্থ্যের যত্নে নিজেকে নিঃশব্দের আবহে এই উৎসব আপনাকে দিতে পারে খানিকটা প্রশান্তি। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। পাল্টে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম, পরিবর্তিত নাম দেওয়া হয়েছে জাতীয় স্টেডিয়াম। শনিবার এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। পূর্বের নাম ছিল ঢাকা স্টেডিয়াম, আর সে নামেই দীর্ঘদিন থাকার পর পরবর্তীতে এসে এই স্টেডিয়ামটির নামকরণ করা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। আর 5 আগস্ট সরকারের পালাবদলের পর বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর নাম সরানো হয়। তার ধারাবাহিকতায় এবার স্টেডিয়ামের নামেও বদল আসলো। ঢাকার পল্টনে অবস্থিত স্টেডিয়ামটির স্বত্বাধিকারী এনএসসি। কক্সবাজারে হোটেল সুন্দরবন প্রাইভেট লিমিটেডের লিজ নেওয়া জমিতে দীর্ঘদিন ধরে চলমান বৈশাখী রেস্তোরাঁ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। বিকেলে কক্সবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টরা জানিয়েছেন, হোটেল সুন্দরবন প্রাইভেট লিমিটেড 1994-95 সালে 4.50 একর জমি সরকারিভাবে ইজারা নেয়। কিন্তু হামিদুল হক গং একই জায়গায় 12 শতক জমি দাবি করে। আদালতকে মিথ্যা তথ্য দিয়ে জায়গা দখলের ষড়যন্ত্রের মাধ্যমে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয় বলে তাদের অভিযোগ। এই সংবাদ সম্মেলনে আরও বলা হয়েছে, আদালতকে হামিদ গং মিথ্যা তথ্য দিয়ে তাদের জায়গা অবৈধভাবে ভেঙে ফেলায় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণ দাবি করেন তারা। তথ্য গোপন করে এগুলো করা হয়েছে। আমি একটা নোটিশও পেলাম না, একটা কিছু পেলাম না, সমনও পেলাম না, নোটিশও পেলাম না। গতকালকে যিনি ভাঙতে গেছে উনি, আপনি ভাঙতে আসছেন, আমাকে কপি দিবেন না? ওনাকে বলতেছি, আপনি যে আমার হোটেল ভাঙবেন এবং দখল করবেন, আমাকে একটা কপি দেন। কত আমি কপি দিবেন না, তো কি দিবেন? কত আপনি ছবি তুলে নিতে পারবেন। উনি কাগজটা আমাকে ছবি তোলার শুধু দায়িত্ব। বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় গুরুর প্রয়াণ উপলক্ষে 3 দিনব্যাপী জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের রাউজানে। পূর্ব গুজরা মৈত্রীবিহার মাঠে এই অনুষ্ঠানে যোগ দেন দেশ বিদেশ থেকে আসা অসংখ্য ভক্ত অনুরাগী এবং বৌদ্ধ ভিক্ষুরা। সমাপনী দিনে চলে সমবেত প্রার্থনা, ধর্মসভা সহ ধর্মীয় নানান আচার আয়োজন। বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ উপসংখ্যনায়ক প্রয়াত অধ্যক্ষ আনন্দ মিত্র মহাথেরোর জীবন ও কর্ম তুলে ধরেন বক্তারা। শীতকালীন সবজির আধুনিক উৎপাদন কলা কৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ শেষ হয়েছে চট্টগ্রামে। নগরীর খুলশীতে কৃষি গবেষণা কেন্দ্র আয়োজিত প্রশিক্ষণে বক্তারা বলেন, বিদেশ থেকে ফল আমদানি হলেও দেশ থেকে প্রচুর সবজি বিদেশে রপ্তানি হচ্ছে। যথাযথভাবে আবাদ করলে ফলন আরও ভালো হবে। এ সময় কেন্দ্রের পরিচালক আশরাফ উদ্দিন আহমেদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে কৃষকদের মাঠে নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আলোহা বাংলাদেশ আয়োজিত 17তম জাতীয় পর্যায়ের মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা ও আলোহা তৃতীয় কনভোকেশন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি কনভেনশন হলে 2 দিন ব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সারা দেশের 600টির বেশি স্কুল থেকে 3900 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যারা আলোহা বাংলাদেশের বিভিন্ন শাখায় এই কোর্সটিতে যুক্ত আছেন এবং 550 জন আলোহা গ্র্যাজুয়েট সম্মাননা গ্রহণ করে। 2008 সাল থেকে বাংলাদেশে এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে আলোহা বাংলাদেশ। পাকিস্তানের বেলুচিস্তানে বোমা হামলায় কমপক্ষে 11 জনের প্রাণ গেছে, 6 জন আহত হয়েছে। শুক্রবার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় হরনাই শহরে এই হামলা। একটি কয়লা খনির কাছাকাছি সড়কে আগে থেকেই পুঁতে রাখা ছিল বোমা। শ্রমিকদের বহনকারী একটি ট্রাক পার হওয়ার সময় বিস্ফোরণ ঘটে, ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী, তবে স্থানীয় পুলিশের অভিযোগের তীর বেলুচ লিবারেশন আর্মির দিকে। আয়ারল্যান্ডের এক নারী পর্যটককে ধর্ষণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন ভিকাত ভগত নামের ভারতীয় এক ব্যক্তি। দীর্ঘ 8 বছর পরে গেল শুক্রবার দোষী সাব্যস্ত করা হয় 31 বছর বয়সী ব্যক্তিকে। সোমবার দোষীর বিরুদ্ধে রায় ঘোষণা করবেন আদালত। 2017 সালে ভারতের পর্যটন কেন্দ্র গোয়ায় ঘুরতে যান আইরিশ ওই নারী। ওই সময় একটি রিসোর্টে ধর্ষণের পরে তাকে হত্যা করা হয়। মরদেহ খুঁজে পান এলাকাটির এক কৃষক। ময়নাতদন্তের পর জানা যায়, মস্তিষ্কে আঘাত করার পর ঘাড় ভেঙে হত্যা করা হয় তাকে। বিচারের আশায় এত বছর ধরে লড়াই করছিল আয়ারল্যান্ডের ওই নারীর পরিবার।
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খানের ব্যবস্থাপনায় ঢাকা প্রিমিয়ার লিগের দল গুলশান ক্রিকেট ক্লাবে সুযোগ পেয়েছেন যুব বিশ্বকাপ জয়ী পেসার শাহিন আলম। মূলত এই দলটা থেকে বিসিবির কাউন্সিলরশিপ তামিম। 2.5 বছর ধরে যুব বিশ্বকাপ জয়ী পেসার শাহিন আলমের ম্যাচ খেলার সুযোগ না পাওয়ার ঘটনা নিয়ে রিপোর্ট করেছিল যমুনা টেলিভিশন। সেই রিপোর্ট জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খানের নজরে আসে। তামিমের ব্যবস্থাপনায় শাহিনের সুযোগ মিলেছে ঢাকা প্রিমিয়ার লিগের নবাগত দল গুলশান ক্রিকেট ক্লাবে। এতক্ষণ শুনে মনে হতে পারে বরাবরের মতো বড় ভাইয়ের দায়িত্বই পালন করেছেন তামিম, তবে ঘটনার শেষ এখানেই না। পাকাপাকিভাবে গুলশান ক্রিকেট ক্লাবের দায়িত্ব নিচ্ছেন তামিম। শোনা যাচ্ছে দলটা থেকে কাউন্সিলরশিপও কিনতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক এই ক্যাপ্টেন। যদিও দলটার অফিসিয়াল বলছেন এখনই কোনো কিছু চূড়ান্ত হয়নি, তবে তামিম যে দায়িত্ব নিয়ে দল গড়তে সাহায্য করছেন, পৃষ্ঠপোষকতায় সাহায্য করছেন, এটা পরিষ্কার। আসলে দায়িত্ব বলতে না, দায়িত্ব না মানে স্পন্সর করতেছে, এখনো অফিসিয়ালি কোনো কিছু হয় নাই। সত্যি কথা বলতে আপনাকে যে বলবো ইয়েস অর নো, কথা হচ্ছে আর কি ভাই। তরুণ ক্রিকেটারদের নিয়ে বেশ ভালো একটা দল গড়েছে গুলশান ক্রিকেট ক্লাব। যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক আজিজুল হাকিম তামিমার সহ অধিনায়ক জাওয়াদ আবরার এই দলেই খেলবেন। গতবারের ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ খেলা এইচপির খালিদ হাসানও এই দলে। দলটার হেড কোচের দায়িত্বে খালেদ মাহমুদ সুজন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। আর এই ছিল আজকে সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।